আমার নামে গাড়ি পোড়ানোর মামলা আছে, আমার নামে পেট্রোল বোমের মামলা আছে। আমাদের দেশের জুডিশিয়ারি আইনের জায়গাটাকে কলুষিত করেছে সরকার। আমি ছোটকাল থেকে আমার বাবাকে বহুবার দেখেছি আত্মগোপনে যেতে। তো বেগম খালেদা জিয়ার মুখ থেকে কোনো কটু কথা বা কোনো বাজে কথা। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে দীর্ঘ 17 বছরে আপনাকে আমরা সবসময় কোনো উগ্র কথা বলতে দেখিনি। আমরা দেখেছি আপনি গঠনমূলকভাবে প্রতিবাদ করেছেন, কিন্তু তারপরও সরকার বা প্রশাসনের একটা চাপ ছিল এবং সেটা তো আমাদের দেশের পলিটিক্যাল রাজনৈতিক কালচার যে বিরোধী দল হইলেই মামলা দিতে হবে। এটা তো ছিলই। কারণ এটা তো অ্যাকচুয়ালি এই কালচার থেকেও আমাদের বেরোয় আসতে হবে। হ্যাঁ, কেউ যদি অন্যায় করে, আমাদের দেশের সমস্যা কি আমাদের দেশে সবসময় আমাদের দেশের জুডিশিয়ারি আইন শাসন আইনের জায়গাটা কে কলুষিত করেছে সরকার। যে সরকার ক্ষমতায় থেকেছে গত 17 বছর। তারা আইনের শাসনটা ছিল না দেখেই, আইনের গতিতে চলতে পারে নাই দেখেই কিন্তু অনেক অপকর্ম হয়েছে। অনেক অপকর্ম করে অনেক লোকজন পার পেয়ে গেছে। তো যারা অন্যায় করেছে, যারা মার্ডার করেছে, যারা গুলি করেছে, যারা গুম করেছে, যারা আয়নাঘর বানিয়েছে, তাদের তো অবশ্যই বিচার বাংলাদেশের আইনে বিচার হওয়া উচিত। এটা তো লিগ্যাল প্রসেসে হওয়া উচিত। কিন্তু ওই কালচারটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেশে পলিটিক্যাল কালচারটা চেঞ্জ হওয়া উচিত, যে কোনো একটা সরকার পরিবর্তন হলেই বিরোধী দলে যেই থাকুক না কেন সবার নামে একাধারে মামলা দিতে হবে। যে আমার নামে আমাদের তো শত শত মামলা, যে আমাদের মহাসচিবের নামে মনে হয় 200টার বেশি মামলা। হ্যাঁ, এক একজনের নামে 300টা 400টা মামলা। আমার আমার নামে গাড়ি পোড়ানোর মামলা আছে, আমার নামে পেট্রোল বোমের মামলা আছে। হ্যাঁ, তো কত মামলাই তো এখন এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদের বেরিয়ে আসতে হবে। আর যেটা বললেন যে আমি এটা আমার বেসিক্যালি আমার বাবাও কখনো আমি দেখি নাই করতে। আর আমি যে রাজনীতি করি আমি কখনোই শুনি নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুখ থেকে কোনো কটু কথা বা কোনো বাজে কথা। উনি উনি সমালোচনা সবসময় যখন করেছেন গঠনমূলক সমালোচনা করেছেন। জনাব তারেক রহমানের মুখ থেকেও আমি কখনো শুনি নাই যে উনি রাজনীতিবিদ হিসেবে যেভাবে দেশের মানুষের পক্ষে কথা বলা উচিত ওনারা এভাবে কথা বলেন। তো ওসব থেকে তো আমরা শেখার চেষ্টা করি কর্মী হিসেবে। তো সেটা অবশ্যই ইয়ে আর আর অবশ্যই পারিবারিক একটা ব্যাপার তো থাকেই। বিগত বছরে আপনার আত্মগোপনে থাকার কোনো মুহূর্ত কি মনে পড়ে? অবশ্যই বলা যাবে না। আত্মগোপনে তো ছিলামই। হ্যাঁ, ওই সময়টা আমার কেমন ছিল? আমার এই যে আমার এই আমরা এখন যেখানে বসে ইন্টারভিউ করছেন আপনি, এইখানে 2-3 বার ডিবি রেড করেছে, র্যাব এসেছে, রেড করেছে, বাসায় ঘিরেছে বহুবার। তো আমি তো আত্মগোপনে ছিলামই। তো আত্মগোপনে থাকাটা তো সুখকর না। মাঝে মাঝে মনে হতো যে আচ্ছা ঠিক আছে জেলই ভালো হতো। বাট তাও মনে হচ্ছে যে ঠিক আছে আত্মগোপনে থেকেও তো আমি কিছু কাজ করতে পারছি দলের জন্য। তো আমি তো আমি কিন্তু আত্মগোপনে ছিলাম, কিন্তু আমি একদিনের জন্য বসে থাকিনি। আত্মগোপনে থেকেও আমার যতটুক মিনস ছিল, অনেক কিছু ব্যবহার করতে পারিনি, ফোন ছিল না, সাথে কিছু ছিল না। তারপরেও আমি যতটুক আমি পেরেছি আমি কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে গেছি। তো আত্মগোপনে থাকাটা মোটেও সবসময় যে মনের ভিতরে একটা ভয় যে কি শঙ্কা। হবে, কি শঙ্কা, কালকে কি হবে, পরশু কি হবে, অবশ্যই সেটা তো থাকেই। যার কারণ আমি ছোটকাল থেকে আমার বাবাকে বহুবার দেখেছি আত্মগোপনে যেতে। তো ওগুলা আমি ইউজ টু, ওইটা সমস্যা না। বাট সমস্যা হচ্ছে যে এটাও বাংলাদেশের রাজনীতির একটা অংশ আমার মনে হয়। কিন্তু এগুলো থেকে আসলে আমাদের বেরোয় আসতে হবে, যেটা আমি বললাম যে আমাদের নতুন বাংলাদেশের জন্য একটা নতুন ধারার রাজনীতি শুরু করতে হবে।